আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, নিয়মিত আয়োজন কথোপকথনে। আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট মাসুদ কামাল। সাংবাদিক মাসুদ কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি একটু প্রথমেই আপনার মূল্যায়নটা জানতে চাই যে 23শে জুন যা কিছু ঘটে গেল, আওয়ামী লীগের উপস্থিতি নেই, তারপর একটা অজানা আতঙ্কে, অজানা আশঙ্কায়, যেভাবে যুদ্ধংদেহী একটি অবস্থা সরকারের, সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি, পুলিশ, র্যাব, সবকিছু দিয়ে যে আয়োজন, আসলে এর মধ্য দিয়ে এবং একই সঙ্গে আওয়ামী লীগের প্রায় শতাধিক নেতা কর্মীদেরও আটক করা হয়েছে সারা দেশ থেকে। হয়তো কোথাও কোথাও ঝটিকা মিছিল বেরিয়েছিল এত কিছুর মধ্যে। সব মিলিয়ে আসলে অর্জন কার কতটুকু, সরকারের অর্জন কতটুকু, আওয়ামী লীগের অর্জন কতটুকু? দেখেন, নানা রকম যুক্তি দেওয়া হবে পরবর্তী সময়ে যে এটা কেন আর্মি নামানো দরকার ছিল, কেন এত পুলিশকে এখানে লাগানো দরকার ছিল, কেন এই মিছিলের দরকার ছিল, কেন সাংবাদিক পেটানোর দরকার ছিল। এগুলো অনেক রকম কথা হয়তো পরবর্তী সময় বলা হবে, কিন্তু এন্ড অফ দ্য ডে আমি যদি বলি যে এইটা পুরোটাই অর্জন হলো আওয়ামী লীগের। যে আওয়ামী লীগের অস্তিত্বই সরকার স্বীকার করে না, সরকারের অন্তর্পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেন না যে আওয়ামী লীগ বলতে কোনো দলই নাই, তো উনি আওয়ামী লীগকে যে নামেই অভিহিত করেন না, কিন্তু তাদেরই অর্জন। 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, লোকে আওয়ামী লীগকে চিনে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী 23শে জুন, সেটা 77তম। এটা বাংলাদেশের অনেক লোকই কিন্তু সেভাবে মনে রাখতো না, জানতো না। কিন্তু এবার বাংলাদেশের মানুষকে মনে রাখতে হয়েছে যে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। এই কাজটা অনেক কষ্ট করে কাঠখড় পুড়াইয়া এই সরকার, এই বিরোধী দল, তারা মানুষকে ভুলতে দেয় না, যেন আপনারা ভুলেন না আজকে কিন্তু আওয়ামী লীগের জন্মদিন, আজকে কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। কাজেই যদি প্রফিট কারো হয়ে, লাভ যদি কারো হয়ে থাকে সরকারি অর্থে, বিরোধী দলের অর্থে, বিরোধী দলের প্রচেষ্টায়, শ্রমে, ঘামে আওয়ামী লীগের লাভ হয়েছে। আর সরকারের জায়গাটি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? মানে যে অনেক বলছে মশা মারতে কামান দাগানো, বা আপনি যে বলেন যেখানে আওয়ামী লীগের অস্তিত্ব নেই তারাই বলছে সেখানে আবার এত আয়োজন। শুধু আমরা বুঝতে পারছি এটি রাজনৈতিক জায়গা থেকে, হয়তো একটা আতঙ্কের জায়গা থেকে তারা এটি করেছে, কিন্তু অর্জন না হোক, তাদের বিসর্জনে কোনো জায়গা আছে কিনা? মানে বহির্বিশ্বে এক ধরনের খারাপ মেসেজ যাওয়া, বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষার জন্য এখনো ডক্টর ইউনূস যাওয়ার পরে 4 মাস পরেও সেনাবাহিনীকে কাজে লাগাতে হচ্ছে। অন্যান্য সব সংস্থা ফেল করেছে নিঃসন্দেহে, নইলে কেন সেনাবাহিনী নামানো হবে? এই ধরনের কোনো মেসেজ যাওয়ার ঝুঁকি আছে কিনা? ঝুঁকি তো অবশ্যই আছে। পৃথিবীর যে কোনো দেশে যখন কিন্তু সেনাবাহিনী নামায় দেওয়া হয় কোনো একটা চ্যালেঞ্জ মোকাবেলায়, সেটা নিয়েই সারা দুনিয়াতে আলোচনা হয়। হয়তো তাৎক্ষণিকভাবে মিছিল মিটিং শুরু হয়ে যায় না, কিন্তু কিছু আলোচনা তো হয় যে কেন নামানো। ওরা হয়তো সতর্ক থাকবে যে ওই দেশে কি এমন ঘটলো যে সেনাবাহিনীকে নামতে হলো। এখন যখন ওই কি ওইটা নিয়ে যখন আলোচনা হয়, তখন দেখা যায় যে আসলে তারা কিন্তু একটা লস করছে। যে নির্বাচিত সরকার যখন সেনাবাহিনীকে মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সতীত্ব নিয়ে চিন্তিত হয়ে পড়ে। তো যদি সরকার নিজেকে গণতান্ত্রিক মনে করেন, যদি সরকার মনে করেন যে আমরা দেশের মানুষকে গণতন্ত্র, মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেটাকে আমরা মানুষের সমুন্নত রাখার জন্য আমরা কাজ করছি, তখন তাদের জন্য এর চেয়ে বড় চপেটাঘাত আর কি হতে পারে? এবং এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা যে আপনি সদ্য নির্বাচিত একটা সরকার, মানে 4 মাস হয়েছে, তো আপনি তো জনগণের বলে বলিয়ান হবেন। আপনি যা কিছু করবেন জনগণ আপনার সঙ্গে থাকবে। আপনি আওয়ামী লীগকে মাঠে নামতে দেবেন না, জনগণ আপনাকে সঙ্গে হবে। তো আপনি সেই জনগণের উপর আস্থা রাখতে পারছেন না কেন? পারছেন না এই কারণে আপনার মনের মধ্যে হয়তো চিন্তা ঢুকে গেছে যে মানুষকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের তুলনা করছে। এই চিন্তা কিন্তু আপনার মনের মধ্যে ঢুকছে না ভাই, না ঢুকলে আপনি এটা করতেন না। এবং সেই তুলনায় কি আমরা পিছিয়ে পড়ছি? আপনি তুলনা করছেন এবং তুলনা করে আপনি কিন্তু কোনো স্বস্তি পাচ্ছেন না। শুনেন, আমি বলি আপনাকে, আপনি একবার ভাবেন তো 2024-এর জুলাই আগস্টের কথা ভাবেন
যখন শেখ হাসিনা চলে গেলেন দেশ থেকে, তার দলের শীর্ষ নেতৃবৃন্দ সবাই চলে গেল, তারপরে যখন ইউনূস সরকার আসলেন, তখন কিন্তু মানুষ আগের সরকারকে মনেই করতো না, তাদের স্মরণেও আসতো না যদি ইউনূস সরকার দেশটাকে ভালোভাবে চালাতে পারত। কিন্তু ইউনূস সরকার খুব দ্রুতই নিজের প্রকৃত চেহারা প্রকাশ করে দিল, এবং সেই চেহারায় দেখা গেল কি ভয়ঙ্কর চেহারা। যদি শেখ হাসিনাকে যদি আমরা স্বৈরাচারী বলি অথবা ফ্যাসিবাদী বলি, যদি বলি, দেখা গেল ইউনূস সাহেবের সরকার তার চেয়ে বড় ফ্যাসিবাদী। আমরা যদি শেখ হাসিনার সরকারকে দুর্নীতিবাজ বলি, দেখা গেল যে ইউনূস সরকারের লোকজন তার চেয়ে কেউ কেউ তার চেয়ে অনেক দ্রুত বেগে তার চেয়ে অনেক বেশি দুর্নীতি করা শুরু করলো। স্বৈরাচারী যদি বলি, এটা আরো বেশি স্বৈরাচারী হয়ে গেল। জনগণ থেকে বিচ্ছিন্ন সরকার যদি বলি, এটা আরো বেশি জনবিচ্ছিন্ন সরকার ছিল। মানুষ যখন তুলনা করা শুরু করলো, তখন কিন্তু তারা বলতো তাহলে তো আগেটাই ভালো ছিল। কিন্তু এরা যেটা করতে পারছে, আপনি গায়ের যদি পারবেন না, আপনি বলবেন যে কেউ জয় বাংলা বলতে পারবে না, যেই বলবেন সঙ্গে সঙ্গে জয় বাংলা জপতে শুরু করবে। এটা দুনিয়ার নিয়ম। আপনি জয় বাংলা বলে তারা যা পেত, তারা যা দিত, যদি তার চেয়ে বেশি পাওয়ার এবং দেওয়ার ব্যবস্থা করে দেন আপনি, তাহলে লোকে অটোমেটিকই জয় বাংলা করবে। সেই কাজটা আপনি করতে পারবেন কিনা, পারতে চান কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আওয়ামী লীগ কেন মানুষের কাছে সমালোচিত হয়েছিল? কারণ আওয়ামী লীগ দেশটাকে বিভক্ত করে দিয়েছিল। আওয়ামী লীগ বিভক্তির রাজনীতি শুরু করেছিল। আওয়ামী লীগ মানে একটা রাজনৈতিক দলকে ঢেকে দেওয়ার রাজনীতি শুরু করেছিল, এবং আওয়ামী লীগ জামাতকে মাঠে নামতে দিত না। আওয়ামী লীগ বিএনপি কে ধাক্কাতে ধাক্কাতে কোরায় নিয়ে গেছিল, তাদের মাঠে নামতে দিত না। এটা করতো, ওটা করতো, এখানে মিটিং করতে দিব না, শেষ পর্যন্ত গোলাপবাগে যায় মিটিং করতে হবে। অনেক কিছু আওয়ামী লীগ কিন্তু করেছি, কিন্তু গোলাপবাগে তো মিটিংটা করতে দিয়েছে। আপনি তো তাকে মাঠেই নামতে দিচ্ছেন না, আপনি তো তাকে রাজপথেই নামতে দিচ্ছেন না, আপনি তাকে ঘরে বসে জয় বাংলা বলতে দিচ্ছেন না, তো লোকে তুলনা করবে না? আওয়ামী লীগ ইলেকশনের নামে প্রহসন করতো। আওয়ামী লীগ তাদেরকে বলতো তোমরা ইলেকশনে আসো, তারা আসতো, আসার পর সব ভোট রাতের বেলা নিয়ে নিতে বাক্স তারা নিয়ে নিত, অন্যায় করতো। আপনি তো প্রতিবাদ করার সুযোগ পেতেন, আপনি এদেরকে কি করেছেন? আপনি যদি ইলেকশন করতে দিচ্ছেন না, তুমি আসতেই পারবা না। এবং কি করছে, এই যে আসতে না পারার যে প্রতিবাদটা, প্রতিবাদ করতে দিবেন, ভাই মারবেন, কিন্তু চিৎকার করতে দিবেন না। তো মানুষ এটা চিন্তা করবে না, মানুষ এটা তুলনা করবে না, মানুষ তুলনা করবে। দেখেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করাতে লাভ হচ্ছে জামাত এবং এনসিপির, আর কারো না। আওয়ামী লীগ নিষিদ্ধ করাতে, আওয়ামী লীগকে মাঠে নামতে না দেওয়াতে লাভ হচ্ছে জামাত এবং এনসিপি, কিন্তু দায় যে চাপছে বিএনপির উপর। বিএনপির মাথায় এইটুকু বুদ্ধি আছে কিনা আমি জানি না, এটা বিএনপিকে চিন্তা করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে পরে আওয়ামী লীগ যদি রাজপথে নামতে না পারে, যেমন গত ইলেকশনে আওয়ামী লীগ ইলেকশনে থাকতো, তাও বিএনপি ক্ষমতা আসতো, তাও বিএনপি ক্ষমতা আসতো, কিন্তু লস হতো কার? এনসিপি এবং জামাতের। জামাত এত আসন পাইতো, কিন্তু লাভ হয়েছে যে জামাত এবং এনসিপি। দায় চাপছে কার উপর? বিএনপির উপর। আপনি যেটা বলছেন যে আপনি যে তুলনাগুলো দিচ্ছেন একেবারে সহজ সরল অঙ্কের জায়গা থেকে, সেই জায়গা থেকে তো আমরা একটি বিষয় দেখলাম কালকে, সাংবাদিক নির্যাতনের কথা বলছিলেন যে আওয়ামী লীগের সময় সুযোগ দেওয়া হয়েছে, শেষমেশ মিটিংটা করতে পেরেছে, অনেক হয়তো গ্রেপ্তার করেছে বা নাজেহাল করেছে, কিন্তু শুরু থেকেই তো এই কাজগুলো ঘটেনি যে 3 মাস 4 মাসের মাথায় আরেকটি দলের মাধ্যমে সাংবাদিকরা গড়ে পরতায় আক্রমণের শিকার হচ্ছেন। সেখান থেকে আবার সেই দিক থেকে আবার সরকারের কোনো বক্তব্য নেই, সরকার নিশ্চুপ। আবার পুলিশ বলছে ওইখানে দাঁড়িয়ে, যখন তাদেরকে অ্যাকশনে যেতে বলা হচ্ছিল, পুলিশ বলছে যে আমাদের অনুমতি নেই, অনুমতি ছাড়া আমরা করতে পারবো না। এটিও বা কিসের সিমটম? আমরা যে ফ্যাসিবাদের কথা বলছি, যে স্বৈরাচারিত্বের কথা বলছি, এক নায়কত্বের কথা বলছি, এটি কিসের সিমটম? সাংবাদিকদের যে প্রভাব করা হলো, দেখেন ওই সাংবাদিক কিন্তু মারা যায়নি, খেয়াল করেন, সে মারা যায় নাই, তার একটা অঙ্গ হানি হয় নাই, উনি শারীরিক ভাবে একটু প্রহিত হয়েছেন, এবং এটাকে নির্দেশগুলো আপনি বলতে পারেন, তবে দেখলাম পরে কথাবার্তা বলতেছেন, সবই ঠিক আছে। এটাকে হয়তো তাৎক্ষণিক ভাবে এটাকে বড় কোনো ক্ষতি না, কিন্তু এটার যে একটা দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া,
এর যে দীর্ঘমেয়াদী প্রভাব সেটা কিন্তু বিশাল। সেই বিশালটা এরকম ভাবে যে এরা প্রমাণ করেছে যে সাংবাদিকদের পেটানো যায়, এরা প্রমাণ করেছে গণমাধ্যমকে এইভাবে নিয়ন্ত্রণ করা যায়। এবং তারা বলছে যে আমরা একটা ইনকোয়ারি কমিশন করবো, অমুক করবো, তমুক করবো, হয়তো কেউ দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করবে, অমুক অনেক কিছু করতে পারে। কিন্তু তাতে সাংবাদিকদের মনে যে ভয়টা তারা ঢুকিয়ে দিয়েছে যে এখানে গেলে কিন্তু তোমাকে মার খেতে হতে পারে। এইখানে তুমি ছবি তোলো একটা ওদের একটা মানে মানে একটা কাজ, মানে আপনার অবৈধ কাজে তুমি ছবি তোলো, তুমি তো মার খাবা। এই যে ভয়টা মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া, এইটা ছিল তাদের জন্য খুব প্রয়োজনীয়। এবং এই সরকারের এমন দুটো ঘটনা ঘটেছে। সরকারি দল একজন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে রিপোর্ট করার কারণে 6 জনের বিরুদ্ধে মামলা করে দিচ্ছে। এবং প্রেসকে আপনার প্রেসে অনেক ভুল হতে পারে, যারা সাংবাদিকতা করে তাদের মধ্যে অনেক দুষ্ট লোক থাকতে পারে, তারা ভুল করতে পারে, তারা অন্যায় করতে পারে, তারা এই জন্য তাদের শাস্তিও হওয়া উচিত। কিন্তু তার জন্য তো সরকারেরই একটা নির্ধারিত জায়গা আছে। উনি তো সরকারের একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সরকারের তো জায়গা ঠিক করে তুমি প্রেস কাউন্সিলে যাবে, তোমার তৈরি করা। তুমি যদি মনে করো যে প্রেস কাউন্সিল ঠিক মতো কার্যকর হচ্ছে না, তো এটা কার্যকর করো, ওটাকে বানাও তুমি কার্যকর। তা না করো তুমি কোনো যে তোমার এক চামচা, মানে তোমার মানহানি হয়েছে, টের পাইলো তোমার চামচা, তুমি টের পাও, সে চামচা টের পাইছে যে হুজুরের তো মানহানি হয়েছে, অতএব হুজুরের মান আমাকে তুলে ধরতে হবে। আর মান তুলে দেওয়ার মহান দায়িত্ব নিছে সে, নিয়ে আসে তারই স্বজাতি আরো 6 জনের বিরুদ্ধে মামলা করে দিয়েছে। একজনকে গ্রেফতার করেছে, মামলা হয়েছে বগুড়ায়, গ্রেফতার করছে গাজীপুর থেকে। মানে কতটা তৎপর তারা, পুলিশকে আগ্রহ, পুলিশকে প্রেশার দিয়ে সেখানে পাঠানো হচ্ছে। এই যে কাজগুলো তারা করছে, করার পর সরকার যেন ভাব করতে পাবলিক কাছে কি হয়েছে, মানুষ তো বুঝছে যে এই সরকার কিন্তু এখন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কিছু লিখলে বলে মামলা হবা, তুমি জেল খাটবা। আর বিরোধী দল তারা বলছে যে ভাই অত মামলা মোকদ্দমায় নাই, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, তোমার অফিস পর্যন্ত যাওয়া লাগবে না, এইখানেই মাইক। এখন সাংবাদিকদের বুঝতে হবে যে আপনি বিরোধী দলের কাছে কতটুকু নিরাপদ, আপনি সরকারি দলের কাছে কতটুকু নিরাপদ। আর আমাদের দেশটা, আমাদের জীবন, আমার আপনার জীবন যৌবন, যা যৌবন তো নাই, এখন তো প্রবৃত্তি করছি, বৃদ্ধি হয়ে গেছি। আমাদের জীবন, আমাদের সন্তানদের জীবন যৌবন সবকিছু তো আমরা এই সরকারি দল এবং বিরোধী দলের হাতে উঠাই দিয়েছি। কারণ আমাদের তো উঠাই যাওয়ার জন্য আর কোনো লোক ছিল না, তাদেরকে দিচ্ছি উঠে ইলেকশনে। এখন ওনারা সিদ্ধান্ত দিচ্ছেন আমাদের কোথায় মারবেন, মানে আমাদের পিঠে মারবেন নাকি বুকে মারবেন নাকি পায়ে মারবেন। তো মাইল আপনি খাবেন ভাই, মাইল খাওয়ার জন্য প্রিপারেশন নেন। আপনার তো মাইল খেয়ে অভ্যাস আছে, সমস্যা নাই। আমি আতঙ্কে আছি, বয়স্ক মানুষ আতঙ্কে আছি।